আমাদের একটা ছোট্ট মেয়ে, ওর মার সাথে ও অ্যাসিড আক্রমণের শিকার হয়। আমি নামটা বলছি না ওর নিরাপত্তার খাতিরে। এবং ওই মেয়েটির বাবা তাকে অ্যাসিড মেরেছিল। এবং এই মেয়েটি এখন একটা পাবলিক ইউনিভার্সিটিতে বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ছে। ক্যান ইউ ইমাজিন? ওর কেমিক্যালে ওর চোখ শরীর ঝলসে গিয়েছিল। ও বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ার হবে। এবং আমি মনে করি যে এটা একটা বিশাল পরিবর্তন আনবে ও যখন এটা নিয়ে কাজ করবে। ধরেন প্রেমের প্রস্তাব বলছেন, তাহলে 10 মাসের শিশু সন্তানকে তার বাবা মেয়ে শিশু হওয়ার জন্য অ্যাসিড খাইয়ে দিল কেন? একটা ছেলে শিশু 1 মাসের, সে একটা হিন্দু পরিবারে জন্ম নিয়েছিল, তার পরিবারে অন্য ভাইদের মেয়ে সন্তান ছিল, ছেলে সন্তান সমস্ত সম্পত্তি পাবে বলে সেই ছেলেকে অ্যাসিড খাইয়ে দিয়েছিল, তা হবে কেন? এই যে পুরুষতান্ত্রিক মানসিকতা, যে ক্ষমতার ব্যবহার, যে আমি আসলে যা কিছু তাই করতে পারি, আমি চাইলে তাকে ভালোবাসতে পারি, আমি চাইলে তাকে ছুঁড়ে ফেলতে পারি, এই ধারণাটাই কিন্তু মূলত অ্যাসিড সহিংসতা। নারীকে বস্তুর মতো বানিয়ে ফেলা। আপনি গাছের সাথে প্রাণের সাথে সময় কাটান, আপনার মেন্টাল হেলথ অন্যরকম হয়ে যায়। এমনিতেই অনেকটা ঠিক হয়ে যায়। আপনি আপনার পছন্দের কাজটা করেন, আপনি বই পড়তে পছন্দ করেন, গান শুনতে পছন্দ করেন, আপনি যেটা করতে পছন্দ করেন সেই কাজটা করেন। আপনার সেলফ কেয়ার, এই জায়গাটা আমরা ভীষণভাবে জোর দিচ্ছি। কারো মানসিক স্বাস্থ্য সমস্যা হলে পরে সে নিশ্চয়ই লিভ অ্যাপ্লিকেশনে লিখবে না আমার মন ভালো নেই তাই আমি আসতে পারছি না, বা ছুটিও পাবে না লিখলে, তার চাকরি থাকবে না। মানে করোনার সময় যত মানুষ মারা গেছে তার থেকে বেশি মানুষ আত্মহত্যা করে মারা গেছে, সেটা কি আমরা জানি? একটা সময় ছিল যখন অ্যাসিড শুধু একটা রাসায়নিক ছিল, এক ভয়াবহ আতঙ্কের। আপনাদের মনে আছে সে সময়ের কথা? মনে আছে যখন নারীদের মুখের ওপর আঁকা হতো পুরুষতন্ত্রের চরম নিষ্ঠুরতার গল্প, যে গল্পে নারীর আওয়াজ বাতাসে মিলিয়ে যেত, কেউ শুনতো না তাদের হারিয়ে যাওয়া জীবনের কথা। কিন্তু তারপরও কিছু চোখে সেই আগুনের ভেতর থেকে আলো খুঁজে নেওয়ার সাহস ছিল, আগুন থেকে আলো জ্বালাতে শিখেছিল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ডেইলি স্টার এমজিআই আনবাউন্ড হিরোজের আজকের পডকাস্ট। আনবাউন্ড হিরোজে আমরা কথা বলি এমন সব মানুষের সঙ্গে যারা তাদের কাজের মাধ্যমে সমাজে হয়ে উঠেছেন এক একজন অনুপ্রেরণা। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন মনিরা রহমান। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পডকাস্ট। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আপা, আপনার সম্পর্কে যত জানছি ততই মুগ্ধ হচ্ছি, এবং তখন মনে হচ্ছিল যে এই গানটা বোধহয় আসলে আপনাদের মতো মানুষদের জন্যই লেখা, যে ও আলোর পথযাত্রী এ যে রাত্রি এখানে থেমো না। তো এই যে আপনার একটা সুদীর্ঘ জীবন এবং সুদীর্ঘ জীবনের যে অসংখ্য অভিজ্ঞতাময় যাত্রা, সেই যাত্রা নিয়ে আজকে আমাদের আলোচনা এবং কিছু কথা। তো একটা হচ্ছে যে আপনি জীবনে প্রথম যখন অ্যাসিডে ঝলসানো একটা মেয়ের মুখ দেখলেন, আপনার প্রথম সেই অনুভূতিটা কেমন ছিল, এবং তারপর থেকে তো আপনার এই যাত্রা শুরু, সেই দিনটার কথা কি আপনার মনে আছে? হ্যাঁ, 1997 সালের কথা। এবং আমি তখন অ্যাসিড সন্ত্রাস যে বাংলাদেশে ঘটছে এই ব্যাপারে সচেতন ছিলাম না। তো বিনা আক্তার বলে একজন মেয়ে, ওর সাথে আমার একটা কনফারেন্সে দেখা হলো। তো প্রথম যে ব্যাপারটা, সেটা আমি ওর সাথে কথা বলার আগ পর্যন্ত প্রথমে বুঝতে পারছিলাম না যে কি হয়েছে ওর। ওর মানে চোখ চোখের জায়গায় নেই, নাক নাকের জায়গায় নেই, তো এটা কি করে সম্ভব? তো তারপরে যখন শুনলাম যে অ্যাসিড আক্রমণের শিকার হয়েছে, এটা আমার জন্য খুব একটা ভয়াবহ অভিজ্ঞতা ছিল। আমি খুব শকড ছিলাম, আমি ভীতও ছিলাম ভীষণ রকমের, এবং আমার ভীষণ রাগও হচ্ছিল যে একটা মানুষ আর একটা মানুষের উপরে কি করে এরকম কাজ করে। আমার প্রশ্ন ছিল অনেক, কিন্তু উত্তর তখনও ছিল না জানা। কিন্তু একটা জিনিস আমি বুঝেছিলাম ওই সময়ে, যে বিনার মধ্যে অসম্ভব রকমের একটা তেজ আছে, একটা শক্তি আছে। সে ঘুরে দাঁড়াতে চায়।
তো ওই গল্পটাই, ওই জিনিসটাই আমাকে মানে ভাবাচ্ছিল আমার আরো জানতে হবে কেন এগুলো হচ্ছে, কারা করছে, কাদের উপর এটা হচ্ছে, তাদের জীবন কেমন হচ্ছে, এগুলো আমার জানা দরকার ছিল তখন। আপু, বাংলাদেশে যে অ্যাসিড সন্ত্রাস যখন হতো, যে হামলার ঘটনাগুলো, তার বেশিরভাগই ছিল প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া অথবা জমি নিয়ে বিরোধ, এরকম। তো আসলে কি ওগুলো কারণ ছিল, নাকি এই ব্যাধির শেকড়টা আরো গভীর? না, এটা তো একটা পিতৃতান্ত্রিক মানসিকতার ব্যাপার, যে এই মেয়েটি আমার নয়, আমার আমার হচ্ছে না, সো সে কারো হবে কারো না। হবে। এবং এই যে নারীর ব্যাপারে যে তার বাহ্যিক সৌন্দর্যকে যেভাবে তুলে ধরা হয় বা পণ্য হিসাবে দেখা হয়, তখন তাদের চিন্তা হলো যে এই সৌন্দর্য নষ্ট করা মানেই মানুষের ওটাকে বিকৃত জীবনটার করে দেয়া। আর কোনো মূল্য নেই। তো প্রেমে প্রত্যাখ্যান, এটা তো একটা খুবই বাস্তব ব্যাপার, এবং যে কোনো সময় ঘটতে পারে, মানে প্রেমের যে কোনো সময়েই তো এটা প্রত্যাখ্যান হতে পারে। কিন্তু ওই ব্যক্তিরা আসলে না শুনতে অভ্যস্ত ছিল না যারা এটা কাজটা করেছে, এবং তারা সবসময় আমরা যখন কাজ করেছি জেনেছি, তখন তারা কিন্তু ওই উদ্দেশ্যটাই ছিল যে এর, অনেক সময় বন্ধুদের কাছে শুনেছে যে ওর মুখে একটু দাগ দিয়ে দাও, ওর তার দেমাগ, ও তোমার কথায় রাজি হচ্ছে না, তাহলে তোমার কথা শুনবে। তো অনেকে হয়তো সেরকম চিন্তা ছিল প্রথম দিকে, অনেকে ছিল যে প্রতিহিংসা, যে তুমি আমার হলে না, তাহলে আমি তোমার জীবন ধ্বংস করে দেব, সেটাও একটা ছিল। আর আপনি যেটা বললেন, হ্যাঁ, তখন মূলত তরুণ তরুণী, কিশোর কিশোরী, এই বয়সের মানুষদের মধ্যেই শুরুতে, আমরা যখন 96 97 প্রথম এই বিষয়গুলো মানে আসা শুরু করেছিল, মানুষ জানা শুরু করেছিল, তখন এটা হতো। আর আমরা যখন 99 সালে অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন করি, তখন থেকে আমরা আসলে মূলত এই ব্যাপারে কতটি ঘটনা ঘটছে এবং আগের থেকে বা তখন থেকে ওগুলো রাখা শুরু করলাম, এবং কারণগুলো। তারপরে আমরা দেখলাম নানাবিধ, ধরেন প্রেমের প্রস্তাব বলছেন, তাহলে 10 মাসের শিশু সন্তানকে তার বাবা মেয়ে শিশু হওয়ার জন্য অ্যাসিড খাইয়ে দিল কেন? একটা ছেলে শিশু 1 মাসের, সে একটা হিন্দু পরিবারে জন্ম নিয়েছিল, তার পরিবারে অন্য ভাইদের মেয়ে সন্তান ছিল, ছেলে সন্তান সমস্ত সম্পত্তি পাবে বলে সেই ছেলেকে অ্যাসিড খাইয়ে দিয়েছিল, তা হবে কেন? তাহলে প্রেমের প্রস্তাবই যে বিষয় তা না, এখানে নানাবিধভাবে আমি দেখলাম যে আসলে একটা প্রতিহিংসা, এবং এই যে পুরুষতান্ত্রিক মানসিকতা, যে ক্ষমতার ব্যবহার, যে আমি আসলে যা কিছু তাই করতে পারি, আমি চাইলে তাকে ভালোবাসতে পারি, আমি চাইলে তাকে ছুঁড়ে ফেলতে পারি, এই ধারণাটাই কিন্তু মূলত অ্যাসিড সহিংসতার নারীকে কারণ। বস্তুর মতো বানিয়ে ফেলে অনেক। বস্তুর মতন, তার খেলনার সম্পত্তির মতন, মতো বা তার হ্যাঁ। কমোডিটি, তার ইচ্ছার খেলনা সে। আমরা একটা সময়ে তো সংবাদপত্রে বা নিউজে আমরা খুব বেশি অ্যাসিড সন্ত্রাসের খবর শুনতাম পুরো বাংলাদেশ জুড়ে। সেখান থেকে আজকে এই সংখ্যাটা আমরা প্রায় শূন্যের কোঠায় বলা চলে। এই যে একটা অভূতপূর্ব একটা বিপ্লব সাধিত হয়েছে এবং একটা লক্ষ্য অর্জিত হয়েছে, এইটার পেছনের গল্পটা যদি একটু আমাদেরকে বলুন। হ্যাঁ, আমরা যখন শুরু করলাম তখন আমরা তো আহ, যে কতগুলো ঘটনা ঘটছে, কতগুলো ঘটনায় কতজন আক্রান্ত হচ্ছে, সারা বাংলাদেশের চিত্রটা রাখা শুরু করলাম, তখন ভয়াবহ। মানে আমরা 99 থেকে দেখলাম যে এটার সংখ্যা প্রতি বছর 40% হারে বাড়ছে। মানে 2002 সালে 500 মানুষ অ্যাসিড আক্রমণের শিকার হলো। তো ওই 2002 সালেই কিন্তু আমরা আবার অ্যাসিড সন্ত্রাস বিরোধী 2টি আইন করতে পারলাম, মানে সরকার করলো। এর মধ্যে আমরা আমাদের যে প্রতিরোধের যে কার্যক্রম, সকলকে নিয়ে একটা সমন্বিত সামাজিক আন্দোলন তৈরি করলাম। এবং সবচেয়ে বেশি আমি এটা যেটা বলি যে সার্ভাইভারদের, মানে অ্যাসিড ভিকটিম থেকে তারা যে জার্নিতে তাদের ট্রান্সফরমেশন হয়ে তারা অ্যাক্টিভিস্ট হলো, তারা চেঞ্জ মেকার হলো, তারাই আসলে এই বিষয়গুলো নিয়ে নেতৃত্ব দেওয়া শুরু করলো। তারপরে কিন্তু নাম্বারটা কমা শুরু করলো, এবং নাম্বারটা কমে 2000 এটা 50-এর নিচে চলে আসলো, এবং গত বছরটা 8টি ঘটনা ঘটেছে, মানে 25-এ। তা আমি বলবো যে এটা তো অবশ্যই, আমরা যখন বলি যে নারীর প্রতি সহিংসতা তো যুগ যুগ ধরে চলে আসছে, এটা আসলে কিছু অনাদিকাল করা ধরে। যাবে না।
এটা হতেই থাকবে। বিশ্বে প্রতি ৩ জনে ১ জন নারী সহিংসতার শিকার হয়। তো তার মানে এটা কিছু করার নেই। কিন্তু আমরা প্রথম বলবো বাংলাদেশে আমরা কিন্তু এভিডেন্স তৈরি করেছি, এবং আপনি চিন্তা করে দেখেন যে অ্যাসিড সহিংসতা, নারীর প্রতি সহিংসতার সকল ধরনকে আমি মনে করি যে ভয়াবহ। কিন্তু অ্যাসিড সহিংসতার যে ব্যাপকতা, সেই জায়গাটায় যখন আমরা এটাকে প্রতিরোধ করতে পেরেছি, যখন এই নাম্বারটা আমরা কমিয়ে আনতে পেরেছি, এবং আমরাই প্রথম অর্গানাইজেশন ছিলাম, আমরা ২০০২ সালে আমরা আমাদের লক্ষ্য স্থির করি যে অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন ৫০০ থেকে এই সংখ্যাটা ৫০-এ নামিয়ে আনবে। অর্থাৎ আমাদের কিন্তু খুব একটা সুনির্দিষ্ট লক্ষ্য ছিল। তো আমরা অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন চাইনি করতে, আমরা চেয়েছি যে এরকম সংগঠনের এই দেশে যেন প্রয়োজন না হয়। তো আমাদের এই জায়গাটায় আমরা দেখলাম যে নাম্বার শুধু কমছে না, বেশ ভালোভাবে কমে সেটা যখন এইভাবে নেমে এসেছে, এটা অবশ্যই আমি বলবো বাংলাদেশের জন্য উদাহরণ নয়, সারা বিশ্বের জন্য এটি উদাহরণ। অবশ্যই অবশ্যই, এবং আমরা চাই যে আর কোনোদিন যেন এই 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 সংগঠনটারই প্রয়োজন না হয়, বাংলাদেশ সেখানে পৌঁছাক একসময়। একদম। কিন্তু অ্যাসিড যে সহিংসতা, এই সহিংসতায় প্রথম ক্ষতিটা তো বাহ্যিক ক্ষতি, আমরা দেখি কারোর শরীর বা হয়তো চেহারাটা বিকৃত হয়ে যায়, সেটা তো একটা আঘাত। এবং সেই আঘাতের পাশাপাশি যখন মানসিক যে আঘাতটা, যে ট্রমাটা হয়, সেইটার ব্যাপারে তো আসলে আমাদের চিন্তা ভাবনা, আমাদের কনসার্ন খুব কম। এইটার হ্যাঁ, ব্যাপারে আপনি কি কি দেখেছেন বা ফেস এটা করেছেন? তো আসলে কি, যখন শুরুতে আমাদের তো তখন 99-এ আমরা প্রথম মেডিকেল ট্রিটমেন্ট, কারণ ওদের বেঁচে থাকাটার ব্যাপারটাই তখন হয়ে গিয়েছিল যে ক্ষত, ওখান থেকে তাকে বাঁচাতে হবে। তো ফিজিক্যাল ট্রিটমেন্টটা শুরু হলো, এবং আমরা দেখলাম যে এত পরিমাণ অ্যাসিড সহিংসতা ঘটছে যে আমরা ঢাকা মেডিকেলের যে বার্ন ওয়ার্ড ছিল ৭ বেডের, ওখানে কিছুই হচ্ছে না। আর এটা তো শুধুমাত্র অ্যাসিড বার্নদের জন্য না, সব ধরনের বার্নের সব জন্য। বানিয়ে। আবার ট্রিটমেন্টটা বেশ লেন্দি, কিন্তু প্রসিডিওর ওদেরকে ধরেন কারো ৩০-৪০টা করে প্লাস্টিক সার্জারি করতে হয়েছে, রিকনস্ট্রাকটিভ সার্জারি করতে হয়েছে। আমাদের প্রথম ছিল হলো যে যেহেতু ভাইটাল অর্গানগুলো ওদের এফেক্টেড হতো, ওদের ওগুলোকে মানে চোখের দৃষ্টি, নিঃশ্বাস নিতে পারে, খাইয়ে দিলে পরে খেতে পারছে না, মানে এই যে বিষয়গুলো এখানে, তো তখনও আমরা মেন্টাল হেলথের দিকে মানে নজর দিতে পারিনি। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখলাম, আমরা প্রথমেই একটা সেন্টার করেছিলাম, আমরা প্রি অ্যান্ড পোস্ট অপারেটিভ নার্সিং কেয়ার সেন্টার বলতাম, ঠিকানা নাম ছিল ওটার। তো ওখানে আমরা সার্ভাইভারদেরকে কখনোই এটাকে একটা হসপিটাল টাইপের করতে বলতাম না, আমরা চাইতাম যে ওরা যেন ওটা টেক কেয়ার করে, একজন আরেকজনকে সাহায্য করে। তো ওখানে যখন ওরা শুরু করলো এই যে একজন আরেকজনকে সাহায্য করে, এই যে কেয়ার, এই যে সহমর্মিতা, এই যে আরেকজনের পাশে দাঁড়ানো, এটা কিন্তু মেন্টাল হেলথের পার্ট। এই তখন থেকে না ওদের মধ্যে একটা ট্রান্সফরমেশন দেখা শুরু করলাম, ওরা নিজেরা না পিয়ার সাপোর্ট প্রোভাইডার হয়ে গেল। এবং ওই স্থান থেকে শুরু করে শুরুতে আমরা যখন শুরু করেছিলাম, তখন প্রতি বছর অনেক মানে অ্যাসিড ভিকটিম কিন্তু মানে আত্মহত্যার মাধ্যমে জীবন শেষ করে দিত। অনেক অ্যাসিড ভিকটিম ছিল, হ্যাঁ, তাদের জন্য আর কোনো অপশন ছিল না ওই সময়। এবং আরও একটা ঘটনা, আমরা যখন আমাদের এই সেন্টার করলাম, তখন প্রতি বছর আমাদের প্রায় ১২-১৫ জন হতো যাদেরকে আমাদের মানে মানসিক হাসপাতালে ভর্তি করতে হতো, মানে ওদের অবস্থাটা এত খারাপ হতো যে আমরা ওদেরকে ম্যানেজ করতে পারতাম না। এবং এরপরে আমি যে জায়গাটা আসলে জোর দিতে চাচ্ছি সেটা হলো যে ২০০৫ সালে আমরা প্রথম যে সাইকোলজিক্যাল ইন্টারভেনশন, সায়েন্টিফিকভাবে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট দিয়ে আমরা শুরু করলাম। তার আগে পিয়ার সাপোর্ট করেছি আমরা, আমরা কিন্তু ওখানে আর্ট থেরাপি করতাম, মিউজিক থেরাপি করতাম, এবং এগুলোও অনেক কাজে দিত। কিন্তু যখন আমরা এই যে সাইকোলজিক্যাল ইন্টারভেনশনটা সিস্টেমিক ওয়েতে শুরু করলাম, তারপরে এই ২০০৫-এর পরে ২০০৭ সাল থেকে আমাদের কোনো সার্ভাইভারকে কোনো মেন্টাল হসপিটালে ভর্তি করতে হয়নি, এবং কেউ আত্মহত্যা করে মারা যায়। এই সাহায্যটা কি পুরোটাই আসলে সার্ভাইভাররা নিজেদের এবং আপনারাই, নাকি বাইরের থেকে আপনারা সাহায্য না, পাচ্ছেন? এটা তো একটা বিরাট কাজ। ধরেন অ্যাসিড সার্ভাইভারদের ট্রিটমেন্ট এটা ভেরি এক্সপেন্সিভ, এবং তাদের আমাদের যেটা ছিল সেটা হলো যে আমরা গ্র্যাজুয়ালি একটা বায়োসাইকোসোশ্যাল মডেলে গেলাম। তো তাদের আইনি সহায়তার প্রয়োজন ছিল। তখন কিন্তু আমরা যেটা করেছিলাম সেটা হলো যে একটা অর্গানাইজেশন তো আসলে সব কিছু করতে পারবে না।
তো আমরা যেখানে যাদের এক্সপার্টিস ছিল সেই সমস্ত অর্গানাইজেশনগুলোকে আমরা একত্রিত করেছিলাম। আমাদের লিগ্যাল অ্যাডভাইজারি বোর্ড ছিল, আমাদের মেডিকেল অ্যাডভাইজারি বোর্ড ছিল, আমাদের সাইকোসোশ্যাল সাপোর্ট অ্যাডভাইজারি বোর্ড ছিল। যে সমস্ত অর্গানাইজেশন যেখানে যেভাবে সাহায্য করতে পারে আমরা সেইভাবে করে তাদেরকে নিয়ে কাজটা করেছি। তো যাতে করে আমরা অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন আসলে এমন একটা ক্যাটালিটিক ভূমিকা রাখতে পারি, একটা কোঅর্ডিনেশনে ভূমিকা রাখতে পারি আমাদের মেন সার্ভাইভার যে সেন্ট্রিক যে একটা সেই কেন্দ্রবিন্দুতে, এবং তার যে একটা টোটাল ট্রান্সফরমেশন যেন দেখতে পাই আমরা। তো ওই জায়গাটায় আমাদের লক্ষ্যটা ছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এখন মানে আপনার এই যে দীর্ঘ কর্মজীবনের শুরুতে যে মনিরা রহমান ছিল, আর আজকের এই যে এত ধরনের অভিজ্ঞতা, এত ধরনের অর্জনের পরে যে মনিরা রহমান, তো এই দুটোর মধ্যে এই পুরো যাত্রাকে আপনি আসলে কিভাবে বর্ণনা করতে চান, খুব ছোট্ট করে যদি বলেন। আমি বলি যে আমার জীবন বোধ পাল্টে গেছে। আমার কাছে মনে হয়েছে জীবনের অন্য মানে খুঁজে পেয়েছি। আমার মনে হয়েছে যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আসে কোনো একটা, তার একটা উদ্দেশ্য থাকে। তো আমার সেই উদ্দেশ্যটা বোধহয় আমি পেয়েছি। আর আমি যদি বলি যে অ্যাসিড বার্নদের সাথে কাজ করাটা যতটা আমার জন্য ট্রমাটিক ছিল, কঠিন ছিল, আমি ১ বছর আমি পানি ছাড়া কখনো হাঁটিনি রাস্তায়। এই পর্যায়টা কিন্তু ওভারকাম করতে সার্ভাইভাররাই আমাকে হেল্প করেছে। মানে এই যে আমার নিজের ট্রান্সফরমেশন আমি দেখি যে সার্ভাইভাররা আমার মধ্যে যে শক্তি জুগিয়েছে আর কি, ওরা যখন উঠে দাঁড়িয়েছে, ওরা যখন খুবই ইন্টারেস্টিং ব্যাপার, আপনি অবাক হবেন যে এখন অনেক সার্ভাইভার বিদেশে খুব সম্মানজনক কাজ করছে, তারা কেয়ার গিভার হিসাবে কাজ করছে, তারা নার্স হিসাবে কাজ করছে। এবং আমাদের একটা ছোট্ট মেয়ে, ওর মার সাথে ও অ্যাসিড আক্রমণের শিকার হয়, আমি নামটা বলছি না ওর নিরাপত্তার খাতিরে, এবং ওই মেয়েটির বাবা তাকে অ্যাসিড মেরেছিল, এবং এই মেয়েটি এখন একটা পাবলিক ইউনিভার্সিটিতে বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে। ক্যান ইউ ইমাজিন? ওর কেমিক্যালে ওর শরীর ঝলসে গিয়েছিল, ও বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ার হবে। এবং আমি মনে করি যে এটা একটা বিশাল মানে পরিবর্তন আনবে ও যখন এটা নিয়ে কাজ করবে। তো এটা কত বড় রিওয়ার্ডিং আমার জন্য, আমার কাছে মনে হয় যে আমার জীবন অনেক, হ্যাঁ মানে একটা মানব জীবনের চেয়ে কি বা চাওয়া থাকতে পারে আসলে। মানে দেখেন বাংলাদেশে আমরা যে আমাদের শারীরিক স্বাস্থ্যেরই মানে স্বাস্থ্য যে সেবা সেটারই অবস্থা এত খারাপ যে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলাটা একটা ট্যাবুর মতো হয়ে গেছে, বা একটা বিলাসিতার মতো, বা অনেকে হয়তো হাসে এই কথা বললে যে শরীরই ঠিক নেই আবার মনের কথা বলছেন, কিন্তু ব্যাপারটা তো তা না। দুটো তো যদি ব্যালেন্সে না আসে তাহলে তো আসলে ঠিক থাকবে না। হ্যাঁ একদম, মানে মানসিক স্বাস্থ্য আর শারীরিক স্বাস্থ্য তো একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনার যেদিন মন ভালো থাকে সেদিন আপনার শরীরটাও ভালো থাকে, আর যেদিন শরীর ভালো না থাকে সেদিন মনটাও ভালো থাকে না। আবার যদি দেখি আমি যে যেদিন মন ভালো থাকে সেদিন কাজও করি, আমরা অনেক উদ্যম পাই। তো শারীরিক স্বাস্থ্যের সাথে মানসিক স্বাস্থ্যের, এবং WHO যে ডেফিনেশন সেখানেও কিন্তু স্পষ্টভাবে বলেছে, এবং আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলেছে সেখানে সামাজিক স্বাস্থ্য, অর্থাৎ আপনি একজন ব্যক্তি হিসাবে যে শুধু ভালো থাকবেন তা না, আপনার আশেপাশের সমাজ যদি ভালো না থাকে তাহলেও কিন্তু স্বাস্থ্য হবে না। এটাই কি আপনি যে বলছেন যে বায়োসাইকোসোশ্যাল যে মডেলটা, এটা আপনি এখানে অ্যাপ্লাই করেছেন? একদম, বায়োসাইকোসোশ্যাল মডেলের বাইরে কিন্তু আপনি আসলে চিন্তা করলে একটা মানুষকে ভালো রাখাটা সম্ভব না, এবং একটা কালেকটিভ ওয়েলবিং, আমরা সার্ভাইভারদের জন্য কিন্তু একটা কালেকটিভ ওয়েলবিং তৈরি করতে পেরেছিলাম। এবং এই সমাজেও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হলো, আমরা যেটা বলি যে প্রজন্ম থেকে প্রজন্মে আমরা যে ট্রমা নিয়ে আসছি, আমরা বহন করে চলেছি, আমরা হিল হচ্ছি না, আমাদের কিন্তু এখান থেকে উত্তরণের আমরা জমছে। এবং এটা আউটবাসটা কি হচ্ছে, ধরেন আমাদের এই কাপে চা আছে, ছলকে গেলে চাটাই তো ছলকে যাবে। তা আপনার যদি ভেতরে রাগ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ঘৃণা থাকে, আমি তো আপনার উপরে সেটাই ফেলবো, তাই না? এবং পুরো জাতি বোধহয় এটাতে আক্রান্ত এখন, সেটারই প্রকাশ বোধহয় দেখছি আমরা সব জায়গায়। একেবারেই টলারেন্স নেই আমাদের মধ্যে, আমরা একে অপরকে বোঝার চেষ্টা করছি না, সহমর্মী হতে পারছি না,
আমরা আমাদের সহ্য ক্ষমতা শূন্যের কোঠায় একেবারে খুব তাড়াতাড়ি ভায়োলেন্ট হয়ে যাচ্ছি, অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি, অ্যাটাকিং হয়ে যাচ্ছে। অ্যাটাকিং হয়ে যাচ্ছি। এই যে মব হচ্ছে, মানে এগুলোকে আমরা সহ্য করতে করতে কিন্তু নর্মালাইজ করে ফেলছি, যেটাকে আমি মনে করি খুব একটা আশঙ্কার ব্যাপার। এরকম তো অসংখ্য মানুষ আমরা দেখছি যারা এই ধরনের ভায়োলেন্স করছে, কিন্তু আমরা যারা আবার এগুলো দেখে চুপ থাকছি, আমরা তো বোধহয় এক ধরনের অসুস্থতার শিকার হয়ে গেছি এর মানে মধ্যে নাকি? আমরাও ট্রমা শিকার, মানে ট্রমা তো দুই রকম ভাবেই হয়। আপনি ডাইরেক্টলি ট্রমা হন, আর বা আপনি শুনে এই মাইলস্টোনের ঘটনা যখন ঘটলো, আমার তো মনে হয় যে এই ঘটনা যারাই শুনেছে তারাই ট্রমাটাইজ কারোর পক্ষে হয়েছে আসলে স্বাভাবিক থাকা সম্ভব না, একেবারে। সুস্থ থাকা তো সম্ভব না। এরকম ধরনের ঘটনা তো একটা দুটো ঘটছে না, সারা পৃথিবীতে নানান ঘটনা ঘটছে। তো এরই পরিপ্রেক্ষিতে আমাদের যে ট্রমা, এটা যদি আমরা হিলিং, আমরা যেটা বলি যে আসলে ইন্টারজেনারেশনাল ওয়েলবিং, হুম, হুম, আমরা মেন্টাল হেলথের থেকেও আরেকটু হুম, হুম। ব্রডার চিন্তা করে আমরা ওয়েলবিং শব্দটাকে ব্যবহার করি। ওয়েলবিং। কারণ ওয়েলবিং যখন আপনি বলেন, তখন এটা আরো অনেক বেশি প্রিভেন্টিভ হয়। হুম, হুম, অর্থাৎ শুরুতেই হুম, আপনার সেই এনভায়রনমেন্টটা যদি তৈরি করা যায়, হুম। আপনার যদি এমন হয় আরো যে প্রোটেক্টিভ হয় পুরো হ্যাঁ, জিনিসটা, না? রিস্ক ফ্যাক্টর হ্যাঁ, গুলোকে হ্যাঁ, যদি আমি হ্যাঁ, বুঝতে পারি, এবং আমরা খুব মজা করে বলি ট্রাফিক লাইটের মতন, মানে আপনি এখন কেমন আছেন, সবুজে হুম। নাকি ইয়েলো মানে সতর্ক অবস্থায়, নাকি হ্যাঁ, লাল মানে আপনি কি অলরেডি আপনি ইন ডেঞ্জার। ডিসঅর্ডারে, হ্যাঁ মানে মেন্টাল ইলনেস আছেন। তো আমরা একটা কন্টিনিউয়ামে থাকি, হুম, কিন্তু হুম, মানে আমাদের জীবনের সকাল আর বিকেলেও যদি চিন্তা করি, হুম, সেখানেও মেন্টাল হেলথে টান আমাদের ওঠানামা হতে পারে। হুম, হুম, প্রথম হলো যে ব্যাপারটা বুঝি কিনা, সচেতনই তো না আমরা, মেন্টাল হেলথ লিটারেসি আছে হুম, আমাদের হুম। কেনে, আমরা মানসিক স্বাস্থ্য মেন্টাল সমস্যা হেলথ বলে যে একটা বিষয় আছে, এটাই কটা মানুষ জানে আমার মনে একেবারে একেবারে। এবং প্রথমেই তো মেন্টাল হেলথের সাথে আমরা, ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, মেন্টাল হেলথের সাথে কিন্তু আমরা একটা কাজ করি, বলি যে অ্যাসোসিয়েটেড মেন্টাল, মানসিক স্বাস্থ্যের সাথে সম্পর্কিত ইতিবাচক শব্দ আর নেতিবাচক শব্দগুলো লিখতে বলি। তো এই পর্যন্ত আমাদের কাজে নেতিবাচক শব্দতে আমরা 65 নেতিবাচক শব্দ পেয়েছি, একটাও ইতিবাচক শব্দ পাইনি। তা আমি তখন একটা প্রশ্ন করি মানুষকে, আচ্ছা আপনার পাশের বাড়িতে যখন কারো মনে করেন ক্যান্সার হয়, তো তাকে কি বলে ডাকেন? সম্পর্ক যা তাই, যে নামে ডাকি তাই। তো তার যদি সিজোফ্রেনিয়া হয় তখন কি বলেন? বলে পাগলা সিজোফ্রেনিয়া। তো এই যে মানুষটা রাতারাতি মানসিক রোগের জন্য তার নামটা পাল্টে গেল, তাকে মানুষ হিসাবে এবং গণ্য করছি না। তো মানসিক স্বাস্থ্য সমস্যাটাকে যখন আমরা এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখব, ততক্ষণই কিন্তু এটা নিয়ে কাজ করাটাও কঠিন হবে। এই ক্ষেত্রে আপা মেন্টাল হেলথ ফার্স্ট এইড যেটা বা মন জানালা বা হিলিং সার্কেল, এই যে তরুণদের মধ্যে এই উদ্যোগগুলো, হ্যাঁ, নতুন জেনারেশনের মধ্যে বা যারা এই ধরনের সাহায্য প্রয়োজন যাদের, এটা কতটা জরুরি এবং কিভাবে এটাকে আরো মানে বেশি করা যায়, ব্যাপ্তিটা আরো বড় একদম। করা যায়? আমরা তো ২০১৫ সালে ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন করলাম। মানে আমি ২০১৩ সালে আসলে সার্ভাইভার্স ফাউন্ডেশন ছেড়ে আমার স্বপ্নই ছিল যে মেন্টাল হেলথ নিয়ে আমি আসলে এমন কিছু করতে চাই। হুম, এবং যখন শুরু করেছিলাম তখন কিন্তু আমাদের লুনাসি অ্যাক্ট ছিল না। হুম, লুনাসি অ্যাক্ট 1912। তো আপনি নামটা শুনলেই বুঝতে পারছেন। লুনাসি যখন বলে মানে উন্মাদ, হুম, লুনাটিক। হুম, তো lunatic এবং side। আপনি জানেন আ পাবনার হাসপাতাল, মানসিক হাসপাতালটার নাম কিন্তু পাগলা গারদ। হুম, তা পাগলা গারদ। হুম। আপনি বুঝতেই যেখানে পারছেন পাগল আটকে রাখা হয় আটকে আর কি, রাখা হ্যাঁ। হয়। এবং মিডিয়ার অনেক আপনি দেখবেন ওখানে আছে যে মানুষকে জিজ্ঞাসা করেছে, হ্যাঁ, হ্যাঁ। "আপনি কেন এসেছেন এখানে?" "দেখতে এসেছি।" তো কনটেন্ট ক্রিয়েটররা যাচ্ছে এখন হ্যাঁ, ওখানে, কনটেন্ট তৈরি হচ্ছে মানে সারাদিন। এত কঠিন একটা জিনিসকে মানুষ এইভাবে দেখছে যখন, তার মানে কি কত গভীরে প্রথিত যে আমাদের মূল্যবোধ, হুম, মানসিকতা, সেখানে পরিবর্তন না হুম, করতে হুম, পারলে মানসিক স্বাস্থ্যের পরিবর্তন হুম, আনতে পারবো না। আবার দেখেন সেবার ব্যাপারটা যদি বলি, আপনি মেন্টাল হেলথ ফার্স্ট এইড বললেন। মেন্টাল হেলথ ফার্স্ট এইড কেন বলছি আমরা? আপনি কেটে গেলে, পুড়ে গেলে কি করতে হয় স্কুলে শেখাচ্ছেন। কিন্তু মনও তো পুড়ে যায়, হুম। মনও তো ক্ষত হয়, মনেও তো গভীর দাগ পড়ে। তার ব্যান্ড-এইডটা কি? সেটা আপনাকে জানতে হবে না, এবং সেটা একেবারে শিশু বয়স থেকে জানতে হবে না। সেটাকে জীবাণুমুক্ত কিভাবে করতে হবে? একদম। তো এই যে বিষয়টাই মেন্টাল হেলথ ফার্স্ট এইড এত চমৎকার একটা প্রোগ্রাম, এটা ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম। আমি এটা সম্পর্কে জানতাম না। খুঁজতে, খুঁজতে হঠাৎ দেখলাম মেন্টাল হেলথ ফার্স্ট এইড। তো আমি ভাবলাম, কি ব্যাপার? তো ওখানে একজন নার্স, অস্ট্রেলিয়াতে উনার ডিপ্রেশন ছিল। তো উনি তখন বললেন যে, ফিজিক্যাল ফার্স্ট এইড আছে কিন্তু মেন্টাল হেলথ ফার্স্ট এইড নাই কেন? তো
তো ওটাকে আমরা প্রোগ্রামটা যখন বাংলাদেশে আনলাম, বাংলাদেশে তো এটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। আমাদের মানুষদের জন্য ল্যাঙ্গুয়েজ কত ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। ভাষা কিভাবে সেটা আমরা ব্যবহার করব, কি আমরা তথ্যগুলো দিব। আমাদের এখানে তো একটা সিস্টেম আছে যে যেখানে আমরা কেয়ার করি একজন আরেকজনকে। আমরা কিন্তু একদিক থেকে খেয়াল করে দেখেন, আমরা আবার কিন্তু খুব একটা সামাজিক একটা পরিমণ্ডলে থাকি। তো সেই জায়গাটায় আমাদের মতন করে আমরা মেন্টাল হেলথ ফার্স্ট এইডটাকে আবার তৈরি করলাম, এবং এটা এত চমৎকারভাবে কাজ করছে কয়েকটি জায়গায়। একটি হলো, প্রথম হলো যে মানসিক স্বাস্থ্যের সম্পর্কে মানুষকে সচেতন করছে, স্টিগমা দূর করছে। আরেকটি হলো আপনার যে প্রাথমিকভাবে যদি আমি এটা যত তাড়াতাড়ি আমি এই সাইন অ্যান্ড সিমটমসগুলোকে বুঝতে পারবো, এবং যত তাড়াতাড়ি তাকে আমি একটা প্রপার, আমি বলবো না যে চিকিৎসার ব্যাপারেও আমার কথা আছে মানসিক স্বাস্থ্য চিকিৎসা সম্পর্কে, যাই হোক এক একজনের জন্য এক এক রকম প্রযোজ্য, তো যথাযথ চিকিৎসা নিতে পারবো তত তাড়াতাড়ি তার রিকভারি হবে। ঠিক অ্যাসিড বার্নের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা এরকম। দেখেন, আমরা বলেছিলাম 24 ঘন্টার মধ্যে তাকে যদি আমরা উদ্ধার করতে পারি, অ্যাসিড ধুয়ে দিতে পারি, তার ইনজুরি কম হবে। যত তাড়াতাড়ি তাকে আমরা মেডিকেল ইন্টারভেনশনে আনতে পারবো এবং বায়োসাইকোসোশ্যাল মডেল দিতে পারবো, তত তাড়াতাড়ি সে একটা আপনার সার্ভাইভার থেকে অ্যাক্টিভিস্ট হবে। ঠিক মেন্টাল হেলথের ক্ষেত্রেও তাই। ওটা কিন্তু আমার ইন্সপিরেশন, ওখান থেকেই কিন্তু আমি এই ওয়েগুলো অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন থেকে নিয়েই কিন্তু আমি ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশন করেছি। এবং আমি এখনো ওই জিনিসটাকেই বিশ্বাস করি যে যখন মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে কেউ যায়, তার মধ্যে যে ইনসাইটটা হয়, সে যখন রিকভার হয়, তার যখন আসলে সেখান থেকে বের হয়ে আসে, রিকভারিরও কিন্তু সংজ্ঞা আছে। আপনি কিন্তু একটা মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়েও একটা পূর্ণ সুস্থ, খুব একটা সামাজিক জীবনযাপন করতে পারেন, বরঞ্চ আমি বলবো অনেক বেশি সুস্থ সামাজিক জীবনযাপন করতে পারেন। তো সেই জায়গাটায় আমরা কিভাবে কনসেন্ট্রেট করতে পারি, ওটাই হলো আমার কাজ। কিন্তু এই আপনার তো কাজ চলমান, আপনার এই যে সংগ্রাম, এই যাত্রা তো চলমান। আপনি মানসিক স্বাস্থ্য নিয়ে ভবিষ্যতে মানে বাংলাদেশে কি মানে কোন ধরনের পরিবর্তন বা কোন ধরনের পদক্ষেপ আপনার মনে হয় এই মুহূর্তে খুব জরুরি? মানে আমি মনে করি যে আসলে যত বেশি মানুষ এগিয়ে আসবে, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করবে, ততই আমার যে উদ্দেশ্য, অর্থাৎ মানসিক স্বাস্থ্য সচেতন একটা সমাজ, সহমর্মী একটা সমাজ, বা মানসিকভাবে সুস্থ একটা সুস্থ সমাজ এবং একটা কেয়ারিং সোসাইটি, আমি যেটা বলতে চাচ্ছি আর কি, তো ওটা আমরা করতে পারবো। তো শুরুটা কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে যখন বলি, তখন এত সহজ পথটা না। সহজ পথ না কেন? আপনার শিশু যে নবজাতক, যে মা গর্ভ ধারণ করছে, তারও কিন্তু মানসিক স্বাস্থ্যের প্রয়োজন আছে। যে শিশু জন্ম নিল, তার জন্য সে যখন আরও বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, সেখানে তারপরে তার কর্মজীবনে, যে সমাজে আমি থাকছি, যখন আমি বয়স হচ্ছে, যে বার্ধক্যে পৌঁছাচ্ছি, বিভিন্ন সময়ে আমার মানসিক স্বাস্থ্যের যে চাহিদাটা, এটা কিন্তু নানাভাবে পরিবর্তন হচ্ছে বা উত্থান পতন যেগুলো হতে থাকে। এখন ধরেন মানসিক স্বাস্থ্য সেবা যদি বলি, এখানেও একটা ব্যাপার এখনো পর্যন্ত রয়ে গেছে, সেটা হলো মেডিকেল মডেল। ওই বায়োসাইকোসোশ্যাল মডেলটা কিন্তু মেন্টাল হেলথের ক্ষেত্রেও এখনো হয়নি। তো এই জায়গাটায় কিভাবে চেঞ্জ আনবো, এটা হলো আমার কথা। এবং আমাদের দেশে বিশেষ করে আমি বলি যে যখন মানসিক স্বাস্থ্য নিয়ে এত নেতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের আছে, তখন আমাদের উদ্দেশ্যটা কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে। আপনি এই জায়গাটায় আসার পেছনের কারণও কিন্তু তাই, যে এই যে আমরা মেন্টাল হেলথ সার্ভিসটা এখান থেকে দিচ্ছি, কারণ আমরা প্রকৃতির কাছে মানুষকে পরিবেশটা তৈরি করা। একদম, আপনি প্রকৃতির সাথে সময় কাটান, আপনি গাছের সাথে, প্রাণের সাথে সময় কাটান, আপনার মেন্টাল হেলথ অন্যরকম হয়ে যায়, এমনিতেই অনেকটা ঠিক হয়ে যায়। আপনি আপনার পছন্দের কাজটা করেন, আপনি বই পড়তে পছন্দ করেন, গান শুনতে পছন্দ করেন, আপনি যেটা করতে পছন্দ করেন সেই কাজটা করেন। আপনার সেলফ কেয়ার, এই জায়গাটা আমরা ভীষণভাবে জোর দিচ্ছি। কারণ দেখেন, এটা WHO পিরামিডেও কিন্তু বলছে যে সেলফ কেয়ারটা সবচেয়ে বেশি মানুষ করতে পারে, সবচেয়ে কম রিসোর্স দিয়ে করতে পারে। আর আপনার স্পেশালাইজড ট্রিটমেন্ট, অর্থাৎ এই আপনি যদি হসপিটালাইজ হতে হয়, সেটা সবচেয়ে কম মানুষের প্রয়োজন হয়, সবচেয়ে এক্সপেন্সিভ। আর আপনি খেয়াল করে দেখেন, আমাদের হেলথ বাজেটের 0.5% হলো মেন্টাল হেলথে।
তার 75% ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ এনআইএমএইচ এবং পাবনা হসপিটালের মতন ইনফ্রাস্ট্রাকচার বেতন দেওয়ার জন্য। কমিউনিটি মেন্টাল হেলথ বলে কিছু নেই। আপনি ডিস্ট্রিক্ট এবং তার নিচে গেলে কোনো কমিউনিটি মেন্টাল হেলথ পাবেন না। আমাদের সরকারি স্কুলে কোনো রকম কাউন্সেলর নাই, টিচারদের প্রশিক্ষণ নেই। আপনার একটা ওয়ার্ক প্লেসে গেলে আপনি এখন, হ্যাঁ, যেটা পলিসি আছে, আপনার সেফগার্ডিং পলিসি আছে, ওয়েলবিং পলিসি নাই। আপনার কারো মানসিক স্বাস্থ্য সমস্যা হলে পরে সে নিশ্চয়ই লিভ অ্যাপ্লিকেশনে লিখবে না আমার মন ভালো নেই তাই আমি আসতে পারছি না, বা ছুটিও পাবেন ওরা লিখলে, তার চাকরি থাকবে না। মানে এই কাজগুলো করতে করতে আমার কাছে মনে হচ্ছে যে ব্যাপারটা হলো যে আসলে একটা সিস্টেমিক চেঞ্জ আনতে হবে আমাদের দেশে। এই সিস্টেমিক চেঞ্জটা আমি আবার চিন্তা করি যে একটা মাইক্রো লেভেলেও যদি আমি একটা চেঞ্জ আনতে পারি না, একটা সার্ভাইভারের জীবন যেমন একটা পাল্টে, যে ও যখন প্রশ্ন করলো, যখন আইন হলো, ও যখন গিয়ে ল মিনিস্টারকে বললেন যে আপনি যে আইন করবেন না, এটা দুজনের সমস্যা না, আপনার সন্তানও কিন্তু এটা নিরাপদ না। ঠিক মেন্টাল হেলথের ক্ষেত্রেও একটা মেন্টাল হেলথ মিনিস্ট্রি নাই আলাদা, আপনার একটা ডিপার্টমেন্ট নাই আলাদা, একজন মানুষ নাই ওখানে যে দেখাশোনার জন্য। আমার মানুষ কতটা যদি অবহেলিত পুরো বিষয়টা। এই মানুষরা যদি গিয়ে বলে যে মানসিক স্বাস্থ্য নো ওয়ান ইজ ইমিউন, আমরা কেউ নিরাপদ না, কোনো ভ্যাকসিন নাই আপনি দিবেন করোনার মতন। করোনার সময় যত মানুষ মারা গেছে তার থেকে বেশি মানুষ আত্মহত্যা করে মারা গেছে, সেটা কি আমরা জানি? একদম। মানে আমার একটা খুব প্রশ্নটা এসেই গেল এটার সাথে, সেটা হচ্ছে যে আমাদের তো আসলে সবকিছু শেখার প্রথম যে বিদ্যাপীঠ সেটা হচ্ছে পরিবার। তা আমাদের পরিবারগুলোর মানসিক স্বাস্থ্য নিয়ে আপনার এই মুহূর্তের মূল্যায়নটা কি, এবং এখানে কি করা যেতে এটা পারে? লুকিয়ে রাখার ব্যাপার মনে করে তারা। তারা মনে করে যে বললে পরে সমাজ কিভাবে নেবে, তাদের পরিবার হেয় হবে। কিন্তু যত লুকিয়ে রাখবে তত আরো কঠিন হবে, আরো জটিল হবে, এবং মানসিক স্বাস্থ্যের বিপর্যয়টা আরো অনেক বেশি হবে, এবং তার ট্রিটমেন্টটা অনেক বেশি মানে এক্সপেন্সিভ বাবা হয়ে মারা যাবে। কি আসলে সচেতন তাদের মানে সন্তানদের মানসিক সচেতন স্বাস্থ্য? মানে কি, ওই যে লজ্জা, লোকলজ্জা, লোকে কি বলবে, এটা কাটিয়ে ওঠাটা তাদের জন্য কঠিন। তবে আমি একটা জিনিস বলবো যে মেন্টাল হেলথ ফার্স্ট এইড ট্রেনিং করতে গিয়ে আমরা দেখেছি যে যে গল্পগুলো শুনছি আমরা এখন, মানুষ কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে, মানুষ কিন্তু এখন সার্ভিস নিচ্ছে। এখন সার্ভিসটা কিভাবে আমরা সবার জন্য নিয়ে যাব, এই জন্য মন সহজলভ্য জানালাটা এবং আমরা করেছি। সমান করা যে সবার জন্য। করোনার সময় থেকেই যে আসলে সারা বাংলাদেশে তো আমাদের দেশে ৩০০-র মতন সাইকিয়াট্রিস্ট আর ৫০০-র কিছু অধিক হয়তো সাইকোলজিস্ট আছে, কিন্তু আসলে তো এটা ট্রিটমেন্টটা সারা দেশে নিতে হলে যে ধরনের ট্রেইনড হিউম্যান রিসোর্স দরকার, ওটা তৈরি করার জন্যই কিন্তু ফার্স্ট এইড ট্রেনিংটা আমরা করছি। আপনি মানে এর মধ্যে কি করছেন এটার জন্য, আর কি কি সামনে? মানে এটার জন্য fight আমাদের আরো একটা চিন্তা আছে যে প্রত্যেক স্কুলে শিক্ষকদেরকে আমরা আসলে এই প্রশিক্ষণটা দিতে চাই। আমরা রিসেন্টলি একটা খুব প্রান্তিক জনগোষ্ঠী বাচ্চাদের জন্য একটা স্কুল আছে, একটা অর্গানাইজেশন, তো ওদের ৫০ জন শিক্ষককে আমরা দেখলাম, মেন্টাল হেলথ অ্যাসেসমেন্ট করলাম, কিন্তু ভয়ানকভাবে ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং স্ট্রেস লেভেল তাদের ভয়াবহ পর্যায়ে টিচারদের মধ্যে। তো টিচাররা যখন আপনার স্ট্রেস লেভেল এত হাই, তো ক্লাসরুমে তো কিভাবে সেটা সংক্রমিত করবে? হয়। এটা স্বাভাবিক। তো আমরা কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং স্কুল, কলেজ এবং ইভেন আর্ম ফোর্সেস পরিচালিত যে মেডিকেল কলেজ, ওখান থেকে পেয়েছি যে স্টুডেন্টরা এখন ক্লাসে আসতে চাচ্ছে না, পড়াশোনা করতে পারছে না, মনোযোগ দিতে পারছে না, শিক্ষকরা পারছে না ম্যানেজ করতে। তো শিক্ষাক্ষেত্র আমাদের একটা বড় জায়গা, একটা ওয়ার্ক প্লেস। আমরা বলছি যে এখানে আমাদের একটা ট্রান্সফরমেশন আনতে হবে, এটা একটা সিস্টেমের মধ্যে আনতে হবে, দায়বদ্ধতার মধ্যে আনতে হবে। এমপ্লয়ার তার ইনভেস্ট করবে, কারণ আমরা জানি মেন্টাল হেলথে যদি আপনি $১ ইনভেস্ট করেন $৪ রিটার্ন পাবেন। এই জায়গাটা আমরা নিয়ে যেতে চাচ্ছি। আর একটা হলো এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টের সাথে আমরা বলি ইকোলজিক্যাল বিলঙ্গিং, প্রাণ ও প্রকৃতি। এই প্রাণ ও প্রকৃতির সাথে যখন মানসিক স্বাস্থ্যকে আমরা একসাথে করতে পারবো, তখন আমরা মনে করি যে এটার একটা বড় ধরনের গুণগত পরিবর্তন আমরা দেখতে পারবো। বাহ বাহ, অসাধারণ অসাধারণ। এখন আহ, মানে আপনার এই সুদীর্ঘ কর্মজীবনের বেশ কিছু স্বীকৃতি তো আছে আপনার, তার মধ্যে একটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ড, ইউএনএফপি এর অ্যাওয়ার্ড, বিশ্ব শিশু পুরস্কার, আরো কত কি তো সামনে আসবে। তো এর মধ্যে কোন পুরস্কারটা আপনার কাছে সবচেয়ে অর্থবহ, নাকি এর চেয়ে কোনো বড় পুরস্কার আপনি বাস্তব জীবন থেকেই পেয়ে গেছেন, কোনটা? মানে দেখেন, আসলে পুরস্কারের ব্যাপারটা খুব আমি ইন্টারনালাইজ করি, মানে এটা আমার ভেতরের একটা ব্যাপার। যখন আমি ফিল করি সেন্স অফ স্যাটিসফ্যাকশন,
এটাই হলো আমার অ্যাওয়ার্ড, এটাই হলো আমার রিওয়ার্ড। যে যখন আমি ফিল করি হ্যাঁ আমি একটা মিনিংফুল কাজ করছি, আমি দেখতে পারি মানুষের জীবনে সত্যিকারের পরিবর্তন আসছে, আমি যখন দেখতে পারি একটা মানুষ উঠে দাঁড়াচ্ছে, এই যে জিনিসগুলোই আসলে আমাকেও তো হেল্প করছে। মানে মানে ব্যক্তি হিসাবে আমিও কিন্তু রিওয়ার্ড আপনার পাচ্ছি। সেলফ হিলিং হচ্ছে। না তাই না, শুধু আমার নিজের হিল হচ্ছে, হ্যাঁ। আমি আরো শক্তিশালী হচ্ছি। তো আমি কোন অ্যাওয়ার্ডকেই আমি কম বেশি বলতে পারবো না। অবভিয়াসলি ধরেন কখনো যখন আমরা আন্তর্জাতিক স্বীকৃতি পাই বা দেশীয় স্বীকৃতি পাই, তার মানে এই কাজটাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষকে আরো অনুপ্রাণিত করা হচ্ছে, আরো অনেককে এগিয়ে আসবে, সেটা আমি কোনোভাবেই মানে ছোট করে দেখছি না। তবে আমার কাছে মনে হয়েছে যে আমার জীবনের গল্পের এত এত মানুষ, আহ, তাদের হাসি, তাদের সাথে কাটানোর সময়, তাদের স্মৃতি, এগুলো আমার জন্য অনেক অনেক বড় রিওয়ার্ড। এবং মানে এই যে এত মানুষের ভালোবাসা, তাদের আশ্রয়স্থল হয়ে ওঠা, এর চেয়ে বড় অর্জন বোধ হয় না আর কিছু একদম জীবনে থাকতে পারে। একদম। আর কত হাসি আনন্দ করে যে আমরা কাজ করেছি, আমরা কত কেঁদেছি, কত যে চিৎকার করেছি শুধু পরিবর্তনের জন্য। আর যখন দেখি হ্যাঁ সত্যি পরিবর্তন হয়েছে, এর থেকে আর বড় কি রিওয়ার্ড হয় যে হ্যাঁ, এখন হ্যাঁ, অ্যাসিড বার্ন কমে গেছে, হ্যাঁ। এটা কি একটা রিওয়ার্ড না? একদমই। এবং আমাদের আসলে সবার দায়িত্বটা হবে যে আমরা যেন এই যে পরিবর্তনটাকে আমরা যেন স্থায়ী করতে পারি। একদম আমরা যেন একদম এই একদম ব্যাধিগুলো নির্মূল করতে পারি। শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্য যে একদম সমান গুরুত্বপূর্ণ একটা একদম বিষয়, সেটা যেন আমরা প্রতি মুহূর্তে উপলব্ধি একদম করতে পারি। একদম। আমি নিজে অসম্ভব আবেগ আপ্লুত হলাম, অনেক বেশি অনুপ্রাণিত হলাম, এবং আমি জানি যারা দেখবে তারাও হবে। এটা না হয়ে কোনো উপায় নেই। হ্যাঁ, আর যত মানুষ আসবে, যত মানুষ এগিয়ে আসবে, আহ, কারণ এটা আমাদের সকলের বিষয়। মেন্টাল হেলথ কারো একার বিষয় না, নারীর প্রতি সহিংসতাও নিরসনও নারীর শুধু বিষয় না, হুম, হুম। সকলের বিষয়। আহ, সকলে ভালো থাকলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে হ্যাঁ, পারবো। হ্যাঁ, এবং নারীর অমঙ্গল হলে পুরুষের মঙ্গল হওয়ার কোনো উপায় নেই কোনো আসলে। সুযোগ নেই, এটা কোনো বুঝতে সুযোগ হবে নেই। আমাদের দিন একদম শেষে। একদম এছাড়া আর কোনো একদম। উপায় নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এভাবে অনুপ্রাণিত করার জন্য, এবং আপনার জীবনের গল্প, যে গল্পগুলো শুনলে সিনেমার মতো মনে হয়, নাটকের মতো মনে হয়। কিন্তু এগুলোই বাস্তবতা। এবং আমরা চাই আমাদের দেশটা সুস্থ হোক, শান্তিময় হোক, মানুষগুলো শারীরিক মানসিকভাবে সুস্থ হোক এবং সহমর্মী মানুষ হোক। এইভাবে এই সন্ত্রাস, এই ভয়ঙ্কর অবস্থা থেকে আমরা যেন মুক্ত হতে পারি, সেই আর জায়গাটা আমি আসি। বলবো যে ডেইলি স্টার যে অসাধারণ কাজগুলো করছে, আপনারা ওই উঠে আসার গল্পগুলো আরো আরো মানুষকে পৌঁছে দেই, হুম, হুম। ওই মানুষের গল্পগুলো অন্য মানুষকে অনুপ্রাণিত করবে। একদমই। আমাদের ভালো গল্প, ভালো কথা আমাদেরকে ভালো বানায়। এটা আমরা বিশ্বাস করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, ডেইলি স্টারকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এবং এত চমৎকার ভাবে আমাকে তুলে ধরার জন্য, একদম। আমার অনেক কাজটাকে ধন্যবাদ, তুলে অনেক ধরার জন্য। ধন্যবাদ। আপনার এই যাত্রা আরো দীর্ঘ হোক, আরো সফল হোক। আপনি ভালো থাকবেন। মানুষের মনের শান্তি ফিরিয়ে আনা মানে শুধু চিকিৎসা কিন্তু না। এর মানে সহমর্মী হয়ে তার জীবনের প্রতিটা মুহূর্তকে স্বীকৃতি দেয়া। মনিরা রহমান শুধু একজন পথপ্রদর্শক না, তিনি এক প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতি আমাদের মনে জাগায় আশা, জাগায় সাহস। আর এই মনিরা রহমানের মতো মানুষরাই আমাদের সকল সীমানা ভেঙে এগিয়ে যাওয়ার নিরন্তর প্রেরণা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্য ডেইলি স্টারের সাথে